বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এর পূর্বে আমি তোমাদের টেন্সের পার্ট অন নিয়ে আলোচনা করেছি। সেখানে টেন্সের টেন্স দ্বারা কি বোঝানো হয় এবং টেন্স বলতে আমরা কি বুঝি, টেন্স কাকে বলে ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে। এবং সেখানে আমি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং তার চেনার উপায় এবং সেটার 4টা ফর্মে পরিবর্তন করার নিয়ম তোমাদেরকে আমি শিখিয়েছি। আজকে পার্ট 2তে তোমাদেরকে আমি শেখাবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমাদের লেকচার যাতে দীর্ঘায়িত না হয় সেই জন্য আমরা তোমাদেরকে দুটো করে টেন্স শেখাচ্ছি। যদি তোমরা মন্তব্যে আমাকে জানিয়ে দাও তাহলে আমরা লেকচার আরও দীর্ঘ করতে পারি বা আরও টেন্স বাড়িয়ে করাতে পারি। তো ঠিক আছে, আমরা আজকে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যেভাবে এখানে ইংরেজিতে শব্দ রয়েছে সেভাবে এখানে বাংলা শব্দটা চলে আসছে। তো আমরা এই শব্দ থেকেই তার ডেফিনেশন বা কাকে বলে আমরা বুঝে ফেলতে পারি। এখানে তোমরা দেখতে পাচ্ছ ঘটমান বর্তমান কাল। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থ ঘটমান বর্তমান কাল, অর্থাৎ বর্তমানে যাহা ঘটছে বা হচ্ছে বা চলছে, এরকম যে সেন্স বুঝাবে বা এরকম যদি কোনো কিছু বুঝায় তখন তাকে আমরা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন ছেলেটি মাঠে বল খেলতেছে, আমি একটি আম পাড়তেছি, সে চা খাইতেছে, মা ভাত রাঁধতেছে। এখানে দেখা আছে বাংলা বাক্যের শেষে সাধারণত তেসি, তেসে, তেসু ইত্যাদি থাকবে। তবে কখনো কখনো অনেক সময় আমরা কথা এভাবে বলি সে আম খাইতেছে বা আম খাচ্ছে, ছয়সা দিয়েও হয় আবার তেসি দিয়েও হয়। তো সেক্ষেত্রে আমরা এই দুটো দিকই লক্ষ্য রাখবো, শুধু তেসিই থাকবে এমন কোনো কথা নাই। তো বাংলায় আমরা এভাবে চিনব। আর বর্তমানে যদি কোনো কাজ এরকম চলতেছে হইতেছে বোঝায় তাহলে সেটা অবশ্যই এই বক্স, সেই কথাগুলো সব এই বক্সের ভিতরে যাবে। তো আমরা বাংলায় চিনলাম, এবার আমরা কিভাবে ইংলিশে চিনব সেটা আমরা একটু শিখে নিই। তোমাদের মনে রাখতে হবে আমরা যখন কোনো টেন্স শিখি তখন আমাদেরকে দুটো দিক খেয়াল রাখতে হবে, বাংলায় চিনতে হবে, ইংলিশেও চিনতে হবে। বাংলায় চিনতে হলে বাংলার ভার্বের শেষে সাধারণত যে কিছু নির্দেশনা থাকে, যেমন এটাই রয়েছে তেসি। আবার ইংলিশেও আমাকে চিনতে হবে। যদি বাংলায় আমি না চিনি তাহলে ইংলিশ করা যাবে না, ইংলিশ না চিনলে সেটা বাংলা করা যাবে না, সঠিক বাংলা হবে না। তো ইংলিশে চেনার উপায় হলো স্ট্রাকচারটা আমরা দেখব। স্ট্রাকচার কি হলো? সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস ভার প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এখন আমরা দেখাচ্ছি এম কোথায় বসে, ইজ কোথায় বসে, আর কোথায় বসে। তো আমি এখানে দুটো বাক্য আগে বলি। যেমন ছেলেটি মাঠে বল খেলছে, এখানে সাবজেক্ট হলো দি বয়, বা আমি একটি চিঠি লিখছি, এখানে সাবজেক্ট হলো আই। এম ইজ আর থেকে আমি এমকে নিলাম, তারপর ভার্ব হলো রাইট, রাইটের সাথে আইএনজি যোগ করলে রাইটিং হয়। তারপর আমি কি লিখতেছি? একটি চিঠি লিখতেছি, আই এম রাইটিং এ লেটার। তো আমার বাক্যটা তৈরি হয়ে গেল। এখন সবসময় এম বসানো যাবে না। যদি এরকম সাবজেক্ট চেঞ্জ হয়ে যায় তখন এখানকার যে ফাইনিট ভার্ব রয়েছে বা অক্সিলিয়ারি ভার্ব যেটা তোমরাকে বলো সেটাও কি হবে? চেঞ্জ হয়ে যাবে। যেমন ইউ আসলে আর আসবে। আমি চিঠি লিখতেছি, আই এম রাইটিং এ লেটার। তুমি চিঠি লিখতেছো, তুমি একটি চিঠি লিখতেছো, ইউ আর রাইটিং এ লেটার। সে একটি চিঠি লিখতেছে, হি ইজ রাইটিং এ লেটার। তো আমরা দেখতে পাচ্ছি আই এর পরে এম বসে, ইউ দে এর পরে আর বসে, এবং হি, শি, ইট এবং যে কোনো নামের পরে আমরা কি বসাই? ইজ বসাই। তো এভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করব এবং বাংলায় কিভাবে বলতে হয় সেটা আমরা তোমাকে জানালাম। এবার আসতেছি আমরা চেনার উপায়টা আমি অলরেডি বলে দিয়েছি। তো এবার আসতেছি আমরা এটাকে আমরা কিভাবে আবার পরিবর্তন করব, অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, ইন্টারগেটিভ নেগেটিভে নেব। আমি পূর্বের টেন্সেও তোমাদেরকে দেখিয়েছি যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কিভাবে 4টা ফর্মে পরিবর্তন করতে হয়। যেমন সে অ্যাফার্মেটিভ হচ্ছে সে চা তৈরি করছে, হি ইজ প্রিপেয়ারিং টি। সে চা তৈরি করছে না, তাহলে কি হবে? এই অক্সিলিয়ারি ভার্ব বা প্রিন্সিপালের ভার্বের মাঝখানে যদি তুমি নটটা বসিয়ে দাও তাহলে এটা নেগেটিভ হয়ে যাবে।
ইন্টারোগেটিভ খুবই সোজা, যদি এখানে যে ইজটা রয়েছে বা যে কোনো অক্সিলারি ভার্ব যেটাই থাকে না কেন, এম, ইজ, আর যেটাই থাকবে সেটা সাবজেক্টের আগে যদি নিয়ে যাও তাহলে এটা ইন্টারোগেটিভ হয়ে যাবে। আমি দুঃখিত, এখানে ইন্টারোগেটিভ চিহ্নটা তোমরা একটু বসিয়ে নিও, এটা দেওয়া হয়নি। ইন্টারোগেটিভ নেগেটিভ যখন হবে তখন ইন্টারোগেটিভের জন্য অক্সিলারি ভার্ব তো আগে থাকবেই এবং নটটা সাবজেক্টের আমরা পরে বসাবো যদি নট তুমি আলাদাভাবে লেখো। কিন্তু নট যদি একসাথে লিখো তাহলে কিন্তু তোমার এই সমস্যাটা আর পড়তে হবে না। যেমন আমি যদি বলি সে কি চা তৈরি করছে না, ইজ হি নট প্রিপেয়ারিং টি, কিন্তু আমি এভাবে বলতে পারি ইজ নট টি প্রিপেয়ারিং টি, তাহলে এর সমস্যা তৈরি হচ্ছে না। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্বন্ধে একটা ধারণা পেয়েছো। এরপর আমরা যাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তোমরা জানো প্রেজেন্ট অর্থ বর্তমান, পারফেক্ট অর্থ পুরোগঠিত, টেন্স অর্থ কাল। তাহলে কি হলো পুরোগঠিত বর্তমান কাল। তা পুরোগঠিত মানে কি পুরোপুরি ঘটে গেছে, এটা বোঝাই যাচ্ছে, এটা তোমরা শব্দ থেকেই সংজ্ঞা পেয়ে যাচ্ছ। বর্তমানে কোনো কাজ পুরোপুরি হয়ে গেছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান আছে, এই ধরনের যদি সেন্স কোনো তোমার অ্যাক্টিভিটিস দ্বারা বোঝানো হয় তাহলে সেই কথাগুলো সব এই বক্সের ভিতরে যাবে, এই বক্সের মধ্যে যাবে। যেমন আমি একটা গ্লাস ভেঙেছি, গ্লাসটি ভেঙে গেছে কিন্তু তো ফল এখনো বিদ্যমান আছে। আমি ভাত খেয়েছি কারণ ফল এখনো বিদ্যমান আছে, খাওয়া হয়ে গেছে, পুরোপুরি কাজ কমপ্লিট, ভাঙা কাজ শেষ। আমি দরজাটি খুলেছি, দরজাটি খোলার দরকার খুলে ফেলেছি কিন্তু তাকেই দেখি দরজাটি খোলা আছে। তো এভাবে আমরা যখন কোনো কাজ পুরোপুরি হয়ে গেছে বোঝায় কিন্তু তার ফল এখনও বিদ্যমান আছে, তাহলে এই ধরনের সেন্টেন্স যখন আমরা পাবো তখন সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসেবে কাউন্ট করব বা আমরা ধরে নেব। এটা হলো বাংলায়। বাংলা সাধারণত এটার বাক্যের শেষে এসি, এসও, এসে, আমি এটা দেইনি, আমি যেহেতু এটা মুখে বলে দিচ্ছি তো এখানে দেইনি। তারপর যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা বলবে, আমরা এটা লিখে দেবো। ইত্যাদি বাংলা শব্দ থাকবে, যেমন সেই গ্লাসটি ভেঙেছে এসে, আমি গ্লাসটি ভেঙেছি এসি, সে গ্লাসটি ভেঙেছে এসে, তারা মাঠে খেলেছে এসে, এরকম শব্দগুলো আসতেছে। এবার আসতেছি আমরা ইংলিশে কীভাবে চিনবে, স্ট্রাকচার দেখে চিনতে হবে। সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। তোমরা দেখতে পাচ্ছ আমি গ্লাসটি ভেঙেছি, আই সাবজেক্ট, এরপর হ্যাভ হ্যাজের ভিতরে হ্যাভ আনা হয়েছে, ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানে ব্রেকের পাস্ট পার্টিসিপল ব্রোক, এখানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল অবশ্য, আর অবজেক্ট হলো দ্য গ্লাস। তা আই হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস, তাহলে তুমি গ্লাসটা ভেঙেছো, ইউ হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস, তারা গ্লাসটি ভেঙেছে, দে হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস, সে গ্লাসটি ভেঙেছে, হি হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস। আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন প্লুরাল নাম্বারে হ্যাভ বসে, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, শি, ইট এবং যে কোনো নামের পরে হ্যাজ ব্যবহার করা হয়। এবার আসতেছি আমরা কিভাবে, আশা করি তোমরা এটা কিভাবে বাংলায় চিনতে হয়, গঠন করতে হয় এবং ইংলিশে চিনতে হয়, গঠন করতে হয় বুঝে ফেলেছো। এবার আসতেছি আমরা এটাকে কিভাবে আবার চারটা বাক্যে আমরা রূপান্তরিত করব। অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারগেটিভ, ইন্টারগেটিভ নেগেটিভ। তো আমরা যদি বলি আমরা মাছ ধরেছি, তা উইয়ের পরে আমরা কি দেব? ফার্স্ট পারসন হ্যাভ, উই হ্যাভ কট ফিশ। নেগেটিভে কী হবে? এই অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে যদি তুমি নট বসিয়ে দাও তাহলে এটা নেগেটিভ হয়ে গেল, উই হ্যাভ নট কট ফিশ। ইন্টারগেটিভ কী হবে? যদি হ্যাভটাকে আমরা আগে নিয়ে যাই তাহলে কী হয়? ইন্টারগেটিভ হয়ে যাবে, হ্যাভ উই কট ফিশ। এবার ইন্টারগেটিভ নেগেটিভে কী হবে? এই সাবজেক্টের পরে আমরা নট যদি আলাদাভাবে লিখি, সাবজেক্টের পরে নট বসাবো, আর ইন্টারগেটিভের জন্য হ্যাভ তো আগে থাকবেই, তাহলে আমরা কী হলো? হ্যাভ উই নট কট ফিশ। কিন্তু যদি আমরা কন্ট্রাক্টেড ফর্মে লিখি তাহলে আমরা লিখবো হ্যাভন্ট উই কট ফিশ। তা আমরা আশা করি যে কিভাবে এটার এই টেন্সগুলো কিন্তু সেন্টেন্স তৈরি করা খুবই সোজা এবং আলাদা একটা নিয়ম রয়েছে। তোমরা যদি একটু মন দিয়া এগুলো দেখতে থাকো তো আশা করি তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবে এবং ভালো ইংরেজি আয়ত্ত করা তোমাদের জন্য কঠিন হবে না। তো ঠিক আছে, আজকে এখানেই রাখছি। আশা করি তোমরা এর দ্বারা সামান্য উপকৃতও যদি হও, আমার সেটাই আমার সার্থকতা। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।